আসসালামু আলাইকুম। এসএসসি সমাজ, এসএসসি ২৬ সমাজ, কি অবস্থা তোমাদের? কেমন আছো? দেখো, আমি তোমাদের সাথে ওয়ান শর্ট সিকিউ ক্লাস নিয়ে আসছিলাম। অর্থাৎ কেমিস্ট্রির যেই সকল অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে আছে, সেই সকল অধ্যায় নিয়ে আমি আলোচনা করছিলাম। তো সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টার সিকিউ নিয়েই আজকের আমাদের আলোচ্য বিষয়। চলো দেখো, বোর্ডে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, ঢাকা বোর্ড ২৪ এটা আসছিল। এখানে তিনটা বিক্রিয়া দেওয়া আছে এবং বলা আছে ১ নং বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়াটা ব্যাখ্যা করো। রেডক্স মানে হচ্ছে রিডাকশন, অক্সিডেশন, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। দেন আমাদের ২ এবং ৩ নাম্বার বিক্রিয়াটা একই ধরনের বিক্রিয়া কিনা এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা যদি সলিউশনে চলে যাই, দেখো তাহলে আমাদের এখানে ১ নাম্বার বিক্রিয়াটি আমি আগে লিখি। সোডিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন, আমার এখানে তৈরি করলো হচ্ছে সোডিয়াম Na2O, সোডিয়াম অক্সাইড। আচ্ছা দেখো, এখন আমার প্রথম কি করতে হয় বলো তো? প্রথম যে কোনো বিক্রিয়াকে আমার সমতাকরণ করতে হয়। তাহলে সমতাকরণ করতে গেলে দেখো, এখানে অক্সিজেন আছে কয়টা? একটা। অর্থাৎ আমার উৎপাদের অক্সিজেন আছে একটা, আর বিক্রিয়াকে অক্সিজেন আছে দুইটা। তাহলে আমার এখন এখানে দুইটা বানাইতে হবে, তো ২ বানালাম। এখন ২ বানাইতে গিয়ে সোডিয়াম হয়ে গেল এখানে ৪টা, আর এখানে আছে কয়টা? একটা। সো এখানে দিতে হবে ৪। বুঝতে পারছো? এখন আমরা জানি যে জারণ জারণ বিক্রিয়ায় কি হয়? জারণ বিক্রিয়ায় জারণ ছাড়ন বাড়ন, তার মানে ইলেকট্রন ছাড়ে, জারণ মান বাড়ে। তাহলে দেখো আমার এখানে এই যে 4 সোডিয়াম, তাহলে এইটা যদি দেখো, এটা তো আমরা জানি যে সোডিয়াম আয়ন বানাবে। তাহলে ৪টা সোডিয়াম পরমাণু ওর যদি কি করতে হয় বলতো, সোডিয়াম প্লাস বানাইতে হয়, তাহলে ওর কয়টা ইলেকট্রন ছাড়া লাগবে? ৪টা ইলেকট্রন ছাড়া লাগবে, এবং হয়ে যাবে কি বলতো, 4 সোডিয়াম আয়ন। আচ্ছা, এখন দেখো কি করতে হচ্ছে। এখন আমি চলে যাব বিজারণ বিক্রিয়ায়। এখন চলে যাব কি বিক্রিয়ায়? বিজারণ বিক্রিয়ায়। তাহলে বিজারণ বিক্রিয়ায় কি হবে দেখো, O2 যেটা আছে, দেখো O2 বেসিক্যালি, O2 যখন দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তখন হয়ে যায় হচ্ছে O2 মাইনাস। তাহলে এখন O2 মাইনাস হয়ে যায়। আচ্ছা এখন খেয়াল করো, কিন্তু আমার এখানে কি হতে হবে বলো তো? আমার এখানে আছে ৪টা ইলেকট্রন, তাহলে আমি তো জানি, এটুকু তো তোমরা প্র্যাকটিস করতে করতে শিখে ফেলছো যে ইলেকট্রন ৪টা বিয়োগ করছি। সো এখন এইখানেও যদি আমি ৪টা বিয়োগ করি, তাহলে আমার এইটুকু অংশ বাদ চলে যাবে কাটাকাটি করে। দেন হচ্ছে আমার এই যে 4 সোডিয়াম, এটা যোগ করব, দেন এটা যোগ করে আমি বিক্রিয়াটা লিখে ফেলবো। তাহলে দেখা যায় যে O2 যেটা আছে, এই O2 হচ্ছে, দেখো দুইটা ইলেকট্রন গ্রহণ করলে তো O2 মাইনাস হচ্ছে। কিন্তু আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার দেখো এখানে কি আছে বলো তো? এইখানে কি আছে দেখো, আমি তোমাদেরকে দেখাই। এখানে বিক্রিয়াটায় মেইনলি সোডিয়াম হচ্ছে একটা মানে একটা পরমাণু, পরমাণু বা অণুর জারণ মান হচ্ছে কি হয়? শূন্য হয়, শূন্য হয়। আর এখানে কি হয়ে গেছিল? সোডিয়াম প্লাস, ও হচ্ছে 2 মাইনাস। তাহলে আমার এখানে কি বানাইতে হবে বলো তো? 2O2 মাইনাস বানাতে হবে। 2O2 মাইনাস বানাতে হবে। ভালো মতো খেয়াল করো। তাহলে আমার যদি এই যে অক্সিজেন থেকে অক্সিজেন যদি দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাহলে হয় O2 মাইনাস। তাহলে অক্সিজেন যদি এখন 2O2 মাইনাস বানাইতে চাই আমি, তাহলে দেখো 2 দুগুণে 4 না, তাহলে 4টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে দেখো আমার এখানে 4টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলাম, সরি 4টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলাম। তাহলে 4টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হয়ে গেল আমার কি বলতো? কি হয়ে গেল? 2O2 মাইনাস। তাহলে এখন আমি যদি দেখো এই দুইটা বিক্রিয়াকে সমন্বিত করে লিখি, যে 4, আচ্ছা এটা হলো জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। এখন তোমরা তো বুঝতে পারতেছো, এটাকে আমি ধরো ১ নাম্বার সমীকরণ দিলাম, এই যে এটা আমার ১, এটাকে দিলাম হচ্ছে ২। তাহলে আমি এখন কি করব? ১ যোগ ২ করব। তাহলে ১ যোগ ২ যদি করি, দেখো 4 সোডিয়াম মাইনাস 4 ইলেকট্রন হয়ে গেল 4 সোডিয়াম আয়ন। আর এখানে ছিল অক্সিজেন, ইলেকট্রন যোগ হলো মানে গ্রহণ করলো ৪টা, সো এখানে হয়ে গেল আমার 2O2 মাইনাস। তাহলে এখন ভালো মতো খেয়াল করো, প্লাস মাইনাসে গেল গা, তাহলে থাকলো হচ্ছে কি বলতো? 4Na প্লাস, এগুলো বাঁচা হওয়া সৈনিক, প্লাস O2। তাহলে এখানে কি করবে? 4Na প্লাস প্লাস হচ্ছে 2O2 মাইনাস। তাহলে দেখো আমার কি ঘটনা ঘটলো, এটা একটা রেডক্স বিক্রিয়া হলো না, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া হলো। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো ঘ নাম্বার প্রশ্নটাতে যাব। আম, কি করা যায় এখানে? আরো কিছু করা যাবে এখানে? আচ্ছা, কিছু না করলেও চলবে, কিছু না করলেও চলবে, ঠিক আছে। আচ্ছা এখন, আচ্ছা এখানে এই যে এটা হচ্ছে যৌগটা হলো না, দেখো এই যে আমার এই যে যে যৌগটা ছিল এটাই তো সেম হবে এখানে, দেখো তাহলে 2
Na2O। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বার সলিউশনটাতে চলে যাই। দেখো, ঘ নাম্বারের সলিউশনটাতে চলে যাই। ঘ নাম্বারে বলছে কি, খেয়াল করো তো। ঘ নাম্বারে বলছে যে 2 এবং 3 নাম্বার বিক্রিয়াটা 2 এবং 3 নাম্বার বিক্রিয়াটা একই ধরনের কিনা সেটা সমীকরণ সহ ব্যাখ্যা করো। তাহলে ভাইয়া 2 এবং 3 নাম্বার বিক্রিয়াটা একটু লিখে ফেলি। 2 নাম্বার বিক্রিয়াটা ধরো এই যে এখানে লিখি, হ্যাঁ। সরি, দেখো HNO3 মানে নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন এইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলো তো। দেখো, H হচ্ছে প্লাস, NO3 মাইনাস, Mg2 প্লাস, OH মাইনাস, তাই না? তাহলে দেখো এখানে তৈরি করবে হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO3। তাহলে হবে কি বলতো, এই যে এরকম ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস হবে কি, প্লাস হবে হচ্ছে পানি। পানি। এখন ভাই একটা জিনিস খেয়াল করো, এটা হইলো আমার ছিল কি বলতো নাইট্রিক অ্যাসিড, এটা ছিল নাইট্রিক অ্যাসিড, আর এটা ছিল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সিল আয়ন আছে মানে অর্থাৎ বন্ড বা OH, যাই হোক, মানে দেখো এই যে হাইড্রোক্সিল আয়ন যদি কোনোটার মধ্যে থাকে বা OH যদি কোনোটার মধ্যে থাকে, আমরা সেটাকে বলি হচ্ছে ক্ষারক। তাহলে অ্যাসিড আর এই যে ধরো ক্ষার, এটা বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে? আমরা সবাই জানি যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, এবং যেই বিক্রিয়াটাতে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে সেই বিক্রিয়াটাকে বলা হয় কি বলতো, প্রশমন বিক্রিয়া। সেই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এই যে 2 নাম্বার বিক্রিয়াটা ছিল কি, প্রশমন বিক্রিয়া। এখন আমি এই যে যেমন করে ফেললাম, তোমরা পরীক্ষা খাতে এমনি করে দিয়ে এসো, বুঝছো? তাহলে আমি যেমন শর্টকাটে করলাম, স্যাররাও তোমাদেরকে শর্টকাটে নাম্বার দিয়ে দিবে 1 নাম্বার। যাই হোক, তোমরা করবা কি, প্রথমত প্রশমন বিক্রিয়ার সংজ্ঞাটা লিখবা, যে যখন একটা বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এবং উৎপাদ হিসেবে লবণ এবং পানি উৎপন্ন করে, তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। উদ্দীপকের 2 নম্বরে যেই বিক্রিয়াটা দেওয়া আছে সেই বিক্রিয়ার বিক্রিয়কে নাইট্রিক অ্যাসিড রয়েছে এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। নাইট্রিক অ্যাসিড হলো অ্যাসিড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। এরপরে বিক্রিয়া করে তারপরে এগুলো সুন্দর মতো বাংলা ভাষায় লিখবা, লিখে তারপর তোমরা ভালো নাম্বার পাবা, এছাড়া পাওয়ার কোনো সুযোগ নাই। 3 নাম্বারটা দেখো, বিক্রিয়াটা যদি আমি লিখি, এখানে ছিল কি বলতো, ফেরাস সালফেট। ফেরাস কেন হয়েছে জানো তো, Fe2+, মানে আয়রনের যখন যোজনী 2 থাকে তখন সেটা হয় ফেরাস, 3 থাকলে হয় কি ফেরিক। তাহলে ফেরাস ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই তোমাদের কিছু মনে পড়ে, কিছু মনে পড়ে যে এখানে কি ঘটনাটা আসলে ঘটবে? দেখো, ফেরাস সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে। তাহলে ফেরাস সালফেট, ফেরাস সালফেট আমরা জানি যে এই যে ফেরাস বা আয়রনের এই ফেরাসটা হলো কি রঙের হয়, সবুজ রঙের হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এটা কিন্তু অধক্ষেপ তৈরি করে, তাই না? একটা সলিড উৎপাদ উৎপন্ন করে। দেখো কেমনে হচ্ছে। তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে বলো তো, এখানে কি হবে, ফেরাস অক্স হাইড্রোক্সাইড হবে, দেন কি থাকে বলো তো, কি থাকে, ও সরি সরি, ফেরাস সালফেট হবে, ফেরাস Fe। দেখো, এটা হলো 2+, এটা হলো 2-, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তাহলে কি হইলো বলো, ফেরাস কি হইলো, আর এখানে কি হবে, সোডিয়াম সালফেট NaSO4, আচ্ছা Na2, আর এই যে +1 এখানে, ঠিক আছে? তাহলে এই হলো আমার বিক্রিয়া। এখন দেখো এই বিক্রিয়াটাতে আমার কি করতে হবে, ঘটনা কি ঘটছে দেখো। যেহেতু এই যে ফেরাস সালফেটটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, এইখানে এই যে ফেরাস হাইড্রোক্সাইড, এটা এখানে অধক্ষিপ্ত হবে। এটা এখানে কি হবে, অধক্ষিপ্ত হবে, অর্থাৎ ফেরাস হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে। আচ্ছা, দেখো এখানে এটা ছিল তরল এবং এটা ছিল কি কঠিন। দুইটা বিক্রিয়া, না সরি, তরল, যেখানে দুইটা তরল বিক্রিয়া করে একটা অধক্ষেপ তৈরি করে, অর্থাৎ কঠিন কোনো পদার্থ তৈরি করে, তখন সেটা কি হয় বলতো, অধক্ষেপ বিক্রিয়া হয় না? আচ্ছা, এখানে দেখো আমার এই যে যে অধক্ষেপ পড়লো, এটা কিন্তু একটা কঠিন পদার্থ এবং এটা হয় কিসের, এটা হয় সবুজ বর্ণের। তাহলে দুইটা বিক্রিয়া যে আমার ছিল, 2 নাম্বার বিক্রিয়াটা ছিল প্রশমন বিক্রিয়া, 3 নাম্বার বিক্রিয়াটা ছিল একটা অধক্ষেপ বিক্রিয়া। একটা কি বিক্রিয়া, অধক্ষেপ বিক্রিয়া। আচ্ছা,
তাহলে আমাদের এইটার সমাধান হলো। আচ্ছা তোমাদের একটা কথা বলি, এখানে এখানে একটা কথা বলি, দেখো আমি বললাম যে যখন তরল পদার্থ বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ উৎপন্ন করবে বিক্রিয়কে, তো উৎপাদে, তখন সেটাকে বলা হবে অদক্ষেপ বিক্রিয়া। তার মানে কি আমার বলো তো, তার মানে আমার এটা ছিল কি একটা জলীয় দ্রবণ, তাই না? জলীয় দ্রবণকে আমরা সংক্ষেপে কি লিখি? একিউ লিখি। তাহলে এটা ছিল একটা অ্যাকুয়াস সলিউশন, এটা হলো আর একটা অ্যাকুয়াস সলিউশন ছিল, তাই না? আমার এইখানে এই যে যে অধক্ষেপ তৈরি করলো, এটা কিন্তু অধক্ষেপ তৈরি করছে কারণ কি জানো? কারণ এটা কিন্তু সলিড হয়েছে। এটা কি হয়েছে? সলিড হয়েছে। এখন দেখো, আমি আমি যখন গ নাম্বার প্রশ্নটা অ্যান্সার করাইলাম, দেখো তোমাদের সাথে যখন সলভ করলাম, তখন এটাতে সমতাকরণ করে নিছিলাম। এইটাতে এমনি বিক্রিয়া করে আমি যদি সমতাকরণ করে না রাখি, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কি হয়ে যাবে? ঝামেলা, ঝালেমা লেগে যাবে। তাহলে ঝালেমা না লাগাইতে চাইলে আমাদের এখানে সমতাকরণ করেই অ্যান্সারটা করে আসতে হবে পরীক্ষা খাতায়। তাহলে এখন দেখো আমি মিলাই, যদি সোডিয়াম আছে 2টা, তাহলে এখানে সোডিয়াম দাও 2টা, তাহলে এই যে OH আছে 2টা, এখন এখানে OH আছে 2টা, মিলে গেল। তাহলে আয়রন আছে একটা, আয়রন আছে একটা, সালফেট আছে একটা, সালফেট আছে একটা। এবার তুমি পরীক্ষার নাম্বারটা পাবা, বুঝছো? চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো একটা সেম টাইপেরই কোশ্চেন, অর্থাৎ আগে যে সিকিউটা করলাম এটাও কাইন্ড অফ সিমিলার। তাহলে এটা দেখো, এটা কোথায় ছিল? এটা রাজশাহী বোর্ড 24-এ। কত ইজি ইজি কোশ্চেন আসে দেখছো? কোনো প্যারা নাই কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করতে, একদমই প্যারা নাই। হ্যাঁ দেখো, তাহলে আমার এখানে কি করতে হচ্ছে? গ নম্বরে বলছে এ যৌগটার, তাহলে এ যৌগ কোনটা? এ হচ্ছে, তার মানে বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে তোমার। এগুলা কিন্তু অনেক প্যারার কাজ, আবার সহজ কাজও, বুঝলে? তাহলে দেখো, যখন গ নাম্বার তুমি সলিউশন করবা, তখন দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা কি করবে বলো তো? দেখো ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম MgSO4, এটারও 2, এটারও 2, তার মানে ম্যাগনেসিয়াম সালফেটই হবে, প্লাস হবে হচ্ছে পানি। এখন দেখো তো, যে কোনো বিক্রিয়া করার পরে সমতাকরণ করতে হবে। সমতাকরণ করো, দেখো মিল আছে কিনা। অক্সিজেন একটা, 4টা, 5টা, 4টা, একটা, 5টা, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা, ম্যাগনেসিয়াম একটা, ম্যাগনেসিয়াম একটা, সালফেট একটা, সালফেট একটা। ওয়াও, একদম খাপে খাপ, মনসুরের বাপ। যাই হোক, দেখো তাহলে এখন কি করতে হবে? এই যে এস এর জারণ সংখ্যা নির্ণয়, দেখো জারণ সংখ্যা রিলেটেড আর জারণ বিজারণ নির্ণয় রিলেটেড ম্যাথগুলোই তো তোমাদের আসবে, মানে বিক্রিয়াগুলো আসবে তো। খেয়াল করো, তাহলে এ যৌগের জারণ সংখ্যাটা, এ যৌগ তাহলে কি? এ যৌগ হলো ম্যাগনেসিয়াম সালফেট, এ যৌগটি হলো ম্যাগনেসিয়াম সালফেট MgSO4। তাহলে এখন দেখো ম্যাগনেসিয়াম এ যৌগের এস এর জারণ সংখ্যা বের করতে হবে। এস এর এই যে এস, তাহলে আমরা ধরে নিব যে সালফারের যার জারণ সংখ্যা বের করতে হবে, তার জারণ সংখ্যা ধরে নিতে হবে কি? এক্স, বা যে চলক ধরে নিতে হবে। তাহলে এস এর জারণ সংখ্যা, এস এর জারণ সংখ্যা এক্স, ঠিক আছে? আচ্ছা, ম্যাগনেসিয়ামের জারণ মান আমরা জানি, ম্যাগনেসিয়াম এর জারণ মান ইজ ইকুয়াল টু +2, আর অক্সিজেনের জারণ মান আমরা জানি -2। কোনো কোনো ক্ষেত্রে সেটা কম হয়। ওই যে ছকটার মধ্যে আছে যে পার অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে জারণ মান হয় কত? পার অক্সাইডে জারণ মান -1 হয়, সুপার অক্সাইডে জারণ মান হয় -1/2। আচ্ছা, তাহলে এখন এখানে যেহেতু আমার ওই পার অক্সাইড সুপার অক্সাইড কোনোটাই আসতেছে না, নর্মাল অক্সাইড, এই জন্য আমার এখানে অক্সিজেনের জারণ মান -2। এখন তাহলে আমরা এক্সেটটা বের করি। আমরা জানি কোনো যৌগের, কোনো মৌলের, মানে কোনো পরমাণু, কোনো অণু এবং কোনো যৌগের জারণ মান 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ম্যাগনেসিয়াম সালফেটের, ম্যাগনেসিয়াম সালফেট ইকুয়াল টু 0, জারণ মান 0। তাহলে এখন দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে কত? +2 ইন্টু হবে কি? এক্স, তাই না? +2 ইন্টু এক্স। আবার কি হবে বলো? ইন্টু -2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 0। এখন ক্যালকুলেট করো ভাইয়া, দেখো তাহলে এখানে হইলো কি বলো তো? 2, দেখো আমার বেসিক্যালি কি হচ্ছে, প্লাস এখানে হচ্ছে কত বলো তো? এখানে হচ্ছে -8, -8। আচ্ছা ভেঙে করি, দেখো +2 ইন্টু হচ্ছে এক্স, দেখো ইন্টু এক্স, হ্যাঁ। আচ্ছা, আর এখানে হচ্ছে কি? ইন্টু, দেখো এখানে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, আহা ডাস্টারটা পুড়ে গেল।
দেখো এখানে একটা মিস্টেক হয়েছে, সবগুলো কিন্তু যোগ করতে হয়, সবগুলো কি করতে হয়, যোগ করতে হয় না। দেখো ম্যাগনেসিয়ামের হচ্ছে কত, ম্যাগনেসিয়ামের হচ্ছে +2, ম্যাগনেসিয়ামের হচ্ছে কত, +2। আচ্ছা, এখন সালফারেরটা কি করতে হবে, এখানে যোগ করতে হবে, এই যে এক্স যে আমি ধরে নিছি এক্সটা যোগ করব, প্লাস অক্সিজেনেরটা দেখো, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, আছে হচ্ছে 4, তাহলে 4 দিয়ে গুণ করব ইজ ইকুয়াল টু সার্বিকভাবে 0। তাহলে দেখো এখানে আমার থাকতেছে 2 প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে কত, দেখো 4 দুগুণে 8, কিন্তু এটা -8, মাইনাস প্লাস -8 ইকুয়াল টু 0। তাহলে এখন খেয়াল করো কি ঘটনা ঘটতেছে, এই যে আমার যে দেখো এখানে কত থাকতেছে, 2 থেকে 8 বিয়োগ করলে হয় -6, তাহলে এক্স সমান সমান হচ্ছে কত, এক্স সমান সমান হচ্ছে 6। তার মানে আমার ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে এক্স এর জারণ মানটা 6। এখন দেখো এখানে কিন্তু ঘটনা আছে, এই যে যে এক্স ইকুয়াল টু 6 আসছে, এটা কিন্তু +6, এই জন্য আমি লিখলাম না, কিন্তু কখনো যদি -6 আসে তখন কিন্তু এটা লিখতে হয়। আর জারণ মান লেখার ক্ষেত্রে +6 এটা লেখাটা শ্রেয়, যেহেতু জারণ মান পজিটিভ নেগেটিভের একটা চান্সেস আছে, সো আমার এটাকে পজিটিভ আসলে পজিটিভ, নেগেটিভ আসলে নেগেটিভ করতে হবে। তাহলে এই ছিল আমাদের গ নম্বরের অ্যান্সার। এখন চলো চলো পরবর্তী ঘ নম্বরে কি প্রশ্ন আছে পড়ো। উদ্দীপকের সংঘটিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স বিক্রিয়া হলেও অন্যটি নন রেডক্স, ঠিক আছে, প্যারা নাই। দেখো একটা বিক্রিয়া আছে হচ্ছে, আচ্ছা একটা রেডক্স একটা নন রেডক্স, একটা রেডক্স একটা নন রেডক্স। তাহলে খেয়াল করো, যেহেতু বলছে যে একটা রেডক্স একটা নন রেডক্স, দেখো খেয়াল করো এটার মধ্যে, এখানে ম্যাগনেসিয়ামের জারণ মানগুলো আগে চিন্তা করি আমরা, জারণ মানগুলো যদি চিন্তা করি তখন বুঝতে পারবা যে আসলে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে কিনা। যদি ইলেকট্রন আদান প্রদান না হয় তাহলে তো সেটা নন রেডক্স। দেখো ম্যাগনেসিয়ামের এখানে ছিল হচ্ছে 0, অক্সিজেনের 0, এখানে ম্যাগনেসিয়াম হয়েছে 2+, এখানে ম্যাগনেসিয়াম হয়েছে 2-, তার মানে বাড়ছে। দেখো ম্যাগনেসিয়াম হয়েছে 2 আর অক্সিজেন দেখো জারণ মান কমছে, 2- হয়েছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, ম্যাগনেসিয়াম হলো 2+, অক্সিজেন হলো 2-, হাইড্রোজেন হলো প্লাস, সালফেট হলো 2-। এখানে এ আমি একটু আগে করলাম হচ্ছে কি আসছিল আমার, ম্যাগনেসিয়াম সালফেট। হ্যাঁ দেখো এখানে ছিল 2+, এখানে আছে 2-, এখানে আছে প্লাস, এখানে আছে 2-। দেখো ম্যাগনেসিয়ামে 2+ ছিল, 2+ই আছে, অক্সিজেনের 2- আছে, 2-ই আছে, হাইড্রোজেনের প্লাস আছে, প্লাসই আছে। তার মানে বিক্রিয়ক এবং উৎপাদে মৌলসমূহের বা পরমাণুসমূহের কোনো জারণ মানের পরিবর্তন হয় নাই। তাহলে যেখানে জারণ মানের পরিবর্তন হয় না সেটা নন রিডক্স বিক্রিয়া, আর যেইখানে জারণ মানের পরিবর্তন হয়, যেমন এই বিক্রিয়াটা যদি দেখাই, দেখো তার মানে আমাদের কি বলতো, এই যে এইটা, এটা হচ্ছে নন রেডক্স। আচ্ছা, এখন তাহলে এটা রেডক্স কেমনে, দেখো 2 Mg প্লাস O2 হয়ে গেল হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো এখন ঘটনাটা কি হয়েছে, এখানে 2 আর এখানে হচ্ছে কি, এখানে 0 0, এখানে 2+2-। দেখো এখন ঘটনাটা কি ঘটছে, এই যে ম্যাগনেসিয়ামটা না আছে না, দেখো তো ম্যাগনেসিয়ামটা যে আছে, তাহলে এখানে কি ঘটনা ঘটছে বলো তো, এখানে কি বিক্রিয়া হয়েছে, ম্যাগনেসিয়াম জারণ মান বৃদ্ধি পাইছে। তাহলে আমি ভিডিওর প্রথমে বলছি যে জারণ ছাড়ন বারণ, জারণ মান যদি বাড়ে তাহলে সেটা জারণ কি বলতো, জারণ মান যদি বাড়ে তার মানে সেটা জারণ বিক্রিয়া। তাহলে এই দেখো ইলেকট্রন ছেড়ে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 2+ হয়ে গেছে, তার মানে এটা হলো জারণ বিক্রিয়া। আবার দেখো এই যে অক্সিজেন যেটা আছে, এই যে অক্সিজেন যেটা আছে এখানে কি ঘটনা ঘটছে বলতো, ও দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 2- হয়েছে, তার মানে এটা হলো কি বলতো, বিজারণ বিক্রিয়া। তাহলে যেহেতু এই বিক্রিয়াটাতে জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে, যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে, তাহলে কি হয়েছে বলতো, জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হইলে সেটা একটা রেডক্স বিক্রিয়া। বুঝতে পারলাম? ওকে, চলো দেখো আমি আবার সূর্যের মতো উদিত হলাম তোমাদের সামনে। কেমনে, এই যে একটা প্রশ্ন নিয়ে আসি, এই প্রশ্নটার মধ্যে কি হচ্ছে দেখো, জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়াও থাকবে, আবার তোমার এই প্রশ্নটা দিয়ে কি করব জানো, এই প্রশ্ন দিয়ে দিয়ে লা-শাতেলিয়ার নীতি যেটা আছে, অর্থাৎ তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, প্রভাবকের প্রভাব, এটসেট্রা এটসেট্রা আমরা ডিসকাস করব। তাহলে আমাদের এখানে গ নম্বরে যে প্রশ্নটা ছিল, উদ্দীপকের 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া ঘটে। দেখো তাহলে কি হচ্ছে, উদ্দীপকের 1 নং বিক্রিয়াতে
জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া ঘটে, এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে জারণ বিজারণ যুগপৎ বলতে বোঝানো হচ্ছে কি এটা একই সাথে ঘটে, অর্থাৎ একই বিক্রিয়ার মধ্যে জারণ বিক্রিয়াও সম্পন্ন হয়, বিজারণ বিক্রিয়াও সম্পন্ন হয়, অর্থাৎ ইলেকট্রনের ত্যাগও হয়, গ্রহণও হয়। এখন খেয়াল করো, তাহলে আমি বিক্রিয়াটি যদি লিখি, দেখো খেয়াল করো, Fe অর্থাৎ ফেরিক ক্লোরাইড, দেখো প্লাস হাইড্রোজেন সালফাইড, এখানে হচ্ছে ফেরাস ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে এস। তাহলে এখন একটু ভালো মতো খেয়াল করতে হবে। এই যে দেখো এখানে Fe3+, Cl হচ্ছে মাইনাস, H হচ্ছে প্লাস, আর সালফার হচ্ছে কি, এখানে দেখো 2 ব্যবহৃত হয়েছে না, তাহলে এটা হলো 2 মাইনাস। এখানে দেখো 2 ব্যবহার হয়েছে, সো Fe2+, ক্লোরিন হচ্ছে 1 ব্যবহার হয়েছে, Cl মাইনাস, H প্লাস Cl মাইনাস, সালফার হচ্ছে নরমাল পরমাণু আছে, সো এটা 0 জারণ মান। আচ্ছা এখন দেখো এখানে কিসের কিসের তোমার জারণ মানের পরিবর্তন হচ্ছে। দেখো জারণ মানে যে আয়রনের 3 ছিল, আমার উৎপাদে গিয়ে আয়রনের হয়ে গেছে 2। 3 থেকে 2 হইলে কমছে না, 3 থেকে 2 হইলে কমছে, 3 থেকে 2 পিছনের দিকে আসে, তাহলে জারণ মান যদি কমে তাহলে সেটা বিজারণ বিক্রিয়া। খেয়াল রাখো, দেখো ক্লোরিনের ছিল -1, -1 থেকে এখানে -1ই আছে। এখন কোন একটা জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়কের একটা ধরো পরমাণু আছে, উৎপাদেও আছে, মানে একটা কিছু বিক্রিয়কে উৎপাদে 2 জায়গায় আছে, যেমন এই বিক্রিয়াটাতে ক্লোরিন বিক্রিয়কেও আছে উৎপাদেও আছে, কিন্তু তার জারণ মানের কোনো পরিবর্তন হয় না। খেয়াল করো, বিক্রিয়কেও আছে ক্লোরিন এবং উৎপাদেও আছে, কিন্তু জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। দেখো Cl মাইনাস অর্থাৎ ক্লোরাইড ক্লোরাইড, তার মানে যেটার জারণ মানের কোনো পরিবর্তন হয় না সেটা কি কি আয়ন বলা হয়, দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন। এই দর্শক আয়নের কি কাজ এটা পরে বলবো, একটু পরে, যে এখনই বলবো। দেখো তাহলে সালফারের 2- থেকে হচ্ছে কত, 0। তাহলে এটা কিন্তু অনেক ট্রিকি একটা কোশ্চেন, মানে যারা এই লেভেলে তোমরা আছো, তোমাদের লেভেলে তোমাদের কাছে এটা ট্রিকি লাগবে, কারণ দেখো এই যে -2 থেকে এটা 0 হয়েছে, এটার মধ্যে অনেক স্টুডেন্টই অ্যান্সার করবে কি যে এখানে তো বাড়ছে, মানে এখানে তো কমছে, যে -2 থেকে 0 হইলো তাহলে কমে গেছে, কমন সেন্স দিয়ে বলে ফেলবে। বাট এটা কিন্তু তোমরা জানো, যারা মোটামুটি পড়ালেখা করছো ওরা সবাই জানে যে -2 থেকে 0 হওয়া মানে কি বলতো, -2 কম ছিল, -2 থেকে 0 বড়, তাহলে এটা জারণ মান বাড়ছে। তাহলে জারণ বিক্রিয়া হয়েছে সালফারের ক্ষেত্রে কি হয়েছে, দেখো জারণ বিক্রিয়া, দেখো জারণ বিক্রিয়াতে কি হয়েছে, জারণ বিক্রিয়া যে সালফার 2-, এই 2- কি করছে বলো, দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট, সরি দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দেখো দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে গেছে হচ্ছে কি সালফার 0, তাই না? তাহলে জারণ বিক্রিয়াটা আমার এভাবে সম্পন্ন হইলো। আচ্ছা তাহলে সালফার কি হইলো, ইলেকট্রন ত্যাগ করে একটা মুক্ত মৌল হইলো, এটা জারণ বিক্রিয়া হইলো। তাহলে এখন বিজারণ বিক্রিয়া কি হয়, দেখো বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া কি হচ্ছে, দেখো এই যে Fe3+, ফেরিক আয়নটা কি করতেছে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, তাহলে তার জারণ মান 3+ থেকে 2+ হয়ে যাচ্ছে, Fe2+। তাহলে এখানে কি হলো, বিজারণ বিক্রিয়া ঘটলো, ঠিক আছে? তাহলে এখন দেখো আমার কি করতে হচ্ছে, এখন আমার দেখো এখানে দুইটা ইলেকট্রন আছে, তো সো আমার এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করা লাগবে। সো দেখো আমি এটা হচ্ছে কি করলাম, 1, এটা হলো 2। আচ্ছা তাহলে জারণ বিজারণ হইলো। এখন দেখো আমার যদি এখানে আমি যদি করতে চাই, দেখো তাহলে এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ইলেকট্রন বানাইতে হবে, তো এই জন্য আমার কি করতে হবে, এই জন্য আমার করতে হবে হচ্ছে এখানে এখানে গুণ করতে হবে 1 দিয়ে, এখানে গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে কি লিখতে পারি আমি বলো তো, দেখো কি লিখতে পারি, S2- প্লাস 2 ইলেকট্রন S0, এখানে লিখবো 2 দিয়ে গুণ করবো, তো তাহলে 2Fe3+ প্লাস 2 ইলেকট্রন
তাহলে আমি লিখবো হচ্ছে কি Fe2+। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, গেল এটা যুদ্ধে নিহত হয়ে গেল। তাহলে বাকি সৈনিকগুলোকে লিখে ফেলি S2- +2 Fe3+। আচ্ছা, এখানে ঘটনা কি ঘটলো, S প্লাস হচ্ছে Fe2+। এখন একটা কাজ করতে হবে আমাদের, এখানে দর্শকায়ন কে ছিল বলতো? দর্শকায়ন ছিল ক্লোরাইড। এই যে যে দর্শকায়ন, ওর জারণ মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এই বিক্রিয়াটাতে আমি যদি এখন সম্পূর্ণ করতে চাই, এই বিক্রিয়াটা আমি যদি সম্পূর্ণ করতে চাই, তাহলে এখন আমার দর্শক আয়ন এখানে আনা লাগবে। তাহলে দর্শক আয়ন আনা লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে কি দর্শক আয়ন শুধু ক্লোরাইড আয়ন নাকি আরো কোনো আয়ন আছে এখানে দর্শক আয়ন বলো তো? দেখো আমার কিন্তু জারণ বিজারণ হইলো কিসের মধ্যে? আয়রনের মধ্যে আর সালফারের মধ্যে। দেখো এখানে ক্লোরাইড যেটা ছিল সেটাও আমার বিক্রিয়কে -1 ছিল, উৎপাদে -1, তার মানে এখানে জারণ মানের পরিবর্তন হয় নাই। আবার দেখো হাইড্রোজেনের যেটা ছিল, এটা হাইড্রোজেনেরও +1, এটার উৎপাদেও হাইড্রোজেনের +1, তার মানে হাইড্রোজেনটারও কি হয় নাই, জারণ মান পরিবর্তন হয় নাই। তার মানে দর্শকায়ন হচ্ছে দুইজন এখানে, বুঝছো? দুইজন সমান সমান সেয়ানে সেয়ানে লড়াই করছে। তাহলে এই যে দর্শক আয়ন এখন আমার যোগ করতে হবে। দেখো আমি এখন কিভাবে করব, দর্শক আয়ন যোগে বিক্রিয়াটি সম্পন্ন করি। সম্পন্ন করি, খেয়াল করো। তাহলে দর্শক আয়ন হচ্ছে ক্লোরিন আর H+। তাহলে দেখো আমার এই যে সালফারের সাথে ছিল কি বলতো? সালফারের সাথে ছিল এই যে H2S, H এর হচ্ছে প্লাস, দেখো H2S। আচ্ছা, দেন এই যে কি হবে বলতো? এখানে 2Fe, দেখো 3+, তার মানে হবে কি বলতো? Cl3। ব্যাস, আমার এটা গেল। এখন কি করতে হবে? এখন এখানে খেয়াল করো, আমার এই পাশে কি ছিল দেখো, এখানে আসছে কি বলতো? S। তার মানে এই পাশে দেখো S, আগে হচ্ছে Fe2+, যেটা আছে দেখো FeCl2, যেহেতু 2+, ঠিক আছে? তাহলে এর পরবর্তীতে আমার কি করতে হবে? এর পরবর্তীতে দেখো আমার এই পাশে, এই পাশে তো কোনো পরিবর্তন ছিল না, তার মানে দেখো এই যে দুইটাই দর্শক আয়ন, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্লাস এই যে দেখো আমার যে এখানে কি ছিল বলো তো? সালফার ছিল না? তাহলে আমি প্লাস এখানে সালফারটা লিখবো। তাহলে এইভাবে করে আমি আমার বিক্রিয়াটা সম্পন্ন করব। এবং জারণ বিজারণ যেহেতু একই সাথে ঘটলো এখানে, তাহলে এটা হলো জারণ বিজারণ যুগপথ বা যুগপথ বিক্রিয়া। এখন চলে যেতে হবে আমাদের কোথায় জানো? এখন চলে যেতে হবে আমাদের লা শাতেলিয়ার্স ল, মানে প্রিন্সিপাল। তাহলে লা শাতেলিয়ার নীতিটাতে। তাহলে লা শাতেলিয়ার নীতিটা কি বলতো? এখানে প্রথমত লা শাতেলিয়ার নীতিটা ঘটবে হচ্ছে উভমুখী বিক্রিয়ায়। কিসের মধ্যে ঘটবে? উভমুখী বিক্রিয়া ঘটবে। দেখো এই যে অর্ধেক তীর চিহ্ন আর অর্ধেক তীর চিহ্ন, এটা দিয়ে কি হইলো? এটা দিয়ে হলো আমার উভমুখী বিক্রিয়া বুঝাচ্ছে। এটা একমুখী বিক্রিয়া, এটা উভমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়ায় আমার লা শাতেলিয়ার নীতি প্রয়োগ করতে হবে। এখন লা শাতেলিয়ার নীতিটা কি সেটাই আমি তোমাদেরকে বুঝাবো। আগে এটা মুছে নেই। দেখো আমি যে তোমাদেরকে বলতেছিলাম যে আমাদের আসলে এই সৃজনশীলটা থেকে আমাদের অনেকগুলা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে জারণ বিজারণ জারণ সংখ্যা নিয়ে আমরা বহুত টাইম কাটাই ফেলছি, ইতিমধ্যে আধা ঘন্টার মতো আলোচনা করে ফেলছি। এখন দেখো লা শাতেলিয়ার নীতিটা আছে ভাইয়া, আপুরা, এইটা যদি আমরা ঠিক মতো বুঝতে চাই, আমাদের যে কোনো একটা বিক্রিয়া দিয়ে বুঝলেই আসলে হবে, বুঝছো? দেখো অনেকগুলা কোশ্চেন আসবে, বাট কোশ্চেনের প্যাটার্ন সেম। তোমার ঘ নাম্বারে এই কোশ্চেনটা থাকবে, এটা হচ্ছে কি তোমার শিওর শর্ট কোশ্চেন। এখন দেখো আমরা আমরা আসলে উভমুখী বিক্রিয়াটার ক্ষেত্রে লা শাতেলিয়ার নীতিটা প্রযোজ্য। তাহলে উভমুখী বিক্রিয়া তো আমরা জানি যে যেই বিক্রিয়াটা একই সাথে তোমার বিক্রিয়ক শেষ হইতে থাকে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ সম্মুখমুখী, অর্থাৎ বিক্রিয়ক থেকে যে উৎপাদ উৎপন্ন হবে এই সম্মুখমুখী বিক্রিয়াটা, এবং আবার উৎপাদ থেকেও বিক্রিয়ক তৈরি হতে পারবে। এই যে উভমুখী যে একটা ব্যাপারটা, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া একই সাথে ঘটতেছে, সেই বিক্রিয়াটাকে আমরা বলতেছি কি বিক্রিয়া বলতো? উভমুখী বিক্রিয়া। তাহলে এই যে উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়ার তোমার যদি সময়
এই যে এইদিকে যদি তুমি এক্সপ্রেস করো সময়কে, সময়, আর এইখানে যদি তুমি করো হচ্ছে কি বলতো, বিক্রিয়ার হার। কি হার? বিক্রিয়ার হার। খেয়াল করো, তাহলে বিক্রিয়ার হারটা হচ্ছে এইদিকে, সময়টা হচ্ছে এইদিকে। এখন ধরো তোমার বিক্রিয়কটা আস্তে 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 কমতেছে, হুম, আর উৎপাদটা আস্তে আস্তে, ধরো বিক্রিয়কটা আস্তে 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 কমতেছে, উৎপাদটা আস্তে 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 বাড়তেছে, এবং একটা পর্যায়ে গিয়ে চলা শুরু করলো, মানে বিক্রিয়াটা চলতেছে, চলমান। কিন্তু একটা সময় দেখো, এই যে মাঝখানে যে এই যে পয়েন্টটা, মাঝখানের পয়েন্টটা খেয়াল করছো? তাহলে মাঝখানের পয়েন্টটা দেখো, এখানে কি ঘটনা করতেছে, এখানে মিলছে, এখানে মিলে দেখো বিক্রিয়ক কমতেছেই উৎপাদ বাড়তেছেই। তাহলে এইটা কিন্তু তোমার একই সাথে চলতেছে না। তাহলে আমরা যে উভমুখী বিক্রিয়ার কথাটা বলতেছি, ওইখানে কি হয় বলতো, ওইখানে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার একই থাকে। তাহলে একই থাকতে গেলে এখানে কি ঘটনাটা ঘটবে জানো? একই থাকতে গেলে এখানে দেখো, এইখানে এই যে এভাবে যেতে থাকবে, এইখানে এসেও এই যে দুইটা মিলিত হয়ে একই ভাবে চলতে থাকবে। তাহলে এই যে যে অবস্থাটা দেখো, এই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। আর এটা হলো কি বলতো, সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ একই সাথে চলতেছে। তাহলে এই উভমুখী বিক্রিয়াটায় আমাদের কি ঘটে, এই সাম্যাবস্থায়, বিক্রিয়ার সাম্যাবস্থায় আমাদের লা-শাতিলিয়ার নীতিটা প্রযোজ্য হয়। কিভাবে প্রযোজ্য হয়? যখন কোনো বিক্রিয়া, যখন দেখো সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা প্রকাশ করলাম। তাহলে এই সাম্যাবস্থায় থাকাকালীন কোনো বিক্রিয়ায় যখন চাপ, তাপ অথবা ঘনমাত্রার পরিবর্তন করা হয়, এই পরিবর্তনগুলা করার ফলে এমনভাবেই চাপ, তাপ, ঘনমাত্রার পরিবর্তনগুলো প্রশমিত করা হয় যাতে করে এই বিক্রিয়ার উপর কোনো প্রভাব না পড়ে। এটা বইয়ের কঠিন ভাষা, পরীক্ষায় কঠিন ভাষার মতো করে, মানে পরীক্ষায় বইয়ের ভাষাটাই লিখতে হবে। কিন্তু সিকিউ যখন তুমি নিজে অ্যান্সার করবা, তখন ওই একটা কথা দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা না। তোমাকে আমি ব্যাখ্যা করার প্রসেসটা বলে দিই, চলো এখন ধুমধাম আলোচনা করি। দেখো, আমার এই লা-শাতিলিয়ার নীতিটার দেখো কয়টা প্রভাব আছে। প্রথমত আছে হচ্ছে তাপের প্রভাব, তাপের প্রভাব। তারপর হচ্ছে বলতো কিসের প্রভাব? চাপের প্রভাব। তারপর হলো কি, ঘনমাত্রার, ঘনমাত্রার প্রভাব। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে 2 নং বিক্রিয়াটির থেকে উৎপাদ সর্বোচ্চ পাওয়ার ক্ষেত্রে লা-শাতিলিয়ার নীতির গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে লা-শাতিলিয়ার নীতির গুরুত্ব ব্যাখ্যা করতে গেলে আমার 3টা প্রভাবই ব্যাখ্যা করতে হবে। এখন কোনো পরীক্ষায় কোশ্চেনে যদি তোমাকে দেওয়া থাকে যে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, তাহলে ভাই তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করবা। যদি বলে চাপের প্রভাব ব্যাখ্যা করো, তাইলে চাপের প্রভাব ব্যাখ্যা করবা। ঘনমাত্রার প্রভাব চাইলে ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করবা। আমি যেহেতু একই সাথে আলোচনা করার প্ল্যান করছি, সেজন্য আমি এই কোশ্চেনটা নিচ্ছি। এর থেকে ছোট করেও কোশ্চেনটা দিতে পারে। তাহলে আমার যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা আমি একবার একটু লিখে ফেলবো নিচে এখানে। 2SO2, এটা হচ্ছে গ্যাসিয়াস, অর্থাৎ গ্যাস ফর্মে আছে। O2, এটাও গ্যাস ফর্মে আছে। এখন এটা দেখো কি ঘটনা ঘটছে, 2SO3, এটাও গ্যাস ফর্মে হয়েছে। এখন খেয়াল করো কি ঘটনা ঘটতেছে। আমি যদি তাপের প্রভাব, আচ্ছা ডেল এইচটা কি আছে, এই যে একটা ভালো জিনিস দিছে, ডেল এইচ হলো -198 কিলোজুল পার মোল। তাহলে আমরা জানি যে ডেল বিক্রিয়া হচ্ছে কয় রকমের, 2 প্রকারের, এক হচ্ছে তাপ উৎপাদী আর এক হচ্ছে তাপ হারি। ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয়, তাহলে সেই বিক্রিয়াটা হয় কি বলতো, তাপ উৎপাদী। আর ডেল এইচ এর মান যদি পজিটিভ হয়, তাহলে সেই বিক্রিয়াটা হয় কি, তাপ হারি। তাহলে এখন খেয়াল করো, আমার ডেল এইচ এর মানটা পজিটিভ, তাহলে তাপ উৎপাদী। এখন একটা জিনিস তোমাদের বুঝতে হবে এই বিক্রিয়াটার ক্ষেত্রে, দেখো তাপের প্রভাব যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাপের প্রভাব যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে এখানে দেখো 2 রকম পয়েন্ট পাবো আমি। একটার জন্য পাবো হচ্ছে, একটার জন্য পাবো হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায়, যখন তাপ উৎপাদী বিক্রিয়ায় কি ধরনের ঘটনা ঘটতেছে, আর তাপ হারি বিক্রিয়ায় কি ধরনের ঘটনা ঘটতেছে। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি বলতো? তাপ উৎপাদী বিক্রিয়া মানে এই যে যে আমার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের সাথে তাপ উৎপন্ন হচ্ছে, প্রোডাক্টের সাথে তাপ উৎপন্ন হচ্ছে। আর তাপ হারি বিক্রিয়া মানে হচ্ছে আমার কি বলতো, তাপ প্রদান করা লাগতেছে, মানে বিক্রিয়াটা তাপ হারাচ্ছে। তার মানে আমার বিক্রিয়কে তাপ দিয়ে সেই বিক্রিয়াটাতে তাপ বাড়ানো লাগতেছে, ঠিক আছে? তাহলে দেখো, যখন তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে, যখন তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে, ভালো মতো খেয়াল করে, এটা বোঝার জিনিস। তাপ উৎপাদী বিক্রিয়া যখন হচ্ছে, এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার উৎপাদে
তাপের পরিমাণ বাড়তেছে, তাই না? তার মানে এই বিক্রিয়াটা তাহলে কোন দিকে হচ্ছে বলতো? সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে। এখন সেই বিক্রিয়াটাতে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়ালে তাপ বাড়ালে দেখো ওর এমনিতেই তাপ বাড়তেছিল, তার মানে তাপ বাড়াইলে ওর বিক্রিয়াটা মানে ওটার উৎপাদের পরিমাণই বাড়তে থাকবে। তাহলে তাপ বাড়ালে উৎপাদ বাড়ে, তাপ বাড়ালে কি হয়? উৎপাদ বাড়ে। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তুমি তাপটা কমাও, যদি তাপ কমাও, দেখো তাপটা কমাইলে ওর তো উৎপাদে তাপ উৎপন্ন হচ্ছিল, তাহলে তাপটা কমাইলে এই তাপটা প্রশমিত হয়ে তখন তোমার কি হবে বলো তো? উৎপাদ কমবে, উৎপাদ কমবে। তাহলে উৎপাদ যদি বাড়ে তার মানে এটা কি? এটা হচ্ছে সম্মুখ মুখী। আর যদি উৎপাদ কমে তাহলে এটা হলো কি বলতো? পশ্চাৎ মুখী বা পশ্চাৎগামী, সম্মুখগামী, সম্মুখমুখী। ঠিক আছে, যেটা ইউজ করো। তাহলে আমি মোট কথা বুঝাইতে পারলাম যে তাপ উৎপাদী বিক্রিয়াটায় তাপ যদি বাড়াও তাহলে উৎপাদের পরিমাণ বাড়তে থাকে, উৎপাদের পরিমাণ বাড়তে থাকা মানে সম্মুখ দিকে অগ্রসর হয় বিক্রিয়ার গতিবেগটা। আর তাপ উৎপাদী বিক্রিয়া যখন তাপ তুমি কমাবা তখন তোমার বিক্রিয়াটায় উৎপাদের পরিমাণ কমতে থাকবে, তোমার বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, তাহলে এখন দেখো, তাপ উৎপাদী বিক্রিয়াটায় কি হইলো? তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা তাপ বাড়াইলাম, তাপ বাড়াইলে আমার উৎপাদের পরিমাণ বাড়তেছে, উৎপাদের পরিমাণ বাড়াইলে বিক্রিয়াটা বাম থেকে ডানে অগ্রসর হচ্ছে, অর্থাৎ সম্মুখমুখী হচ্ছে। তাপ কমাইলাম, তাপ উৎপাদী বিক্রিয়াটায় যেখানে তাপ উৎপন্ন হচ্ছিল, এই যে এখানে তাপ উৎপন্ন হচ্ছিল, তাহলে তাপ উৎপন্ন হইলে আমি যদি তাপমাত্রাটা কমাই তাহলে উৎপাদের পরিমাণ কমে যাবে, তাই না? যেহেতু তাপ উৎপন্ন হচ্ছিল, আমি তাপমাত্রা কমাই দিলাম, কমাই দিলে তো আমার উৎপাদের পরিমাণটা কমলে পশ্চাৎমুখী হবে। ঠিক আছে, এখন তুমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা মানে এই সম্মুখমুখী যেটা, এটাকে পশ্চাৎমুখী করতে চাও, তাহলে তুমি তাপ কমাই দিবা। বুঝছো? আর যদি তুমি পশ্চাৎমুখী বিক্রিয়াকে সম্মুখমুখী করতে চাও, তাপ উৎপাদী বিক্রিয়া, তখন তুমি তাপ বাড়াই দিবা। ঠিক আছে, এই যে এতটুকু মনে রাখবা। এবার তাপহারী বিক্রিয়াটায় কি হচ্ছে বলো তো? তাপহারী বিক্রিয়াটা হচ্ছে তখন এখানে কি থাকে বলো তো? ডেল এইচ হচ্ছে কি থাকে? ডেল এইচ পজিটিভ থাকে, অর্থাৎ এই ডেল এইচটা পজিটিভ থাকবে। এখন ডেল এইচ পজিটিভ থাকলে ওখানে আসলে কি হচ্ছে বলো তো? ডেল এইচ পজিটিভ হলে কি হচ্ছে বলো তো? তাপ হারাচ্ছে, অর্থাৎ এই যে উৎপাদের সাথে এখানে মাইনাস পরিমাণ কিছু তাপ থাকবে। তাহলে তাপ যদি হারায় তাহলে সেই বিক্রিয়াটাতে তুমি যদি তাপ বাড়াও, তাপ হারাচ্ছে কিন্তু, তাই না? উৎপাদে গিয়ে তাপ হারায় যাচ্ছে। এখন উৎপাদে গিয়ে যদি তাপ হারায় যায় আর তুমি যদি বিক্রিয়ক থেকে তাপটা বাড়ায় দাও, তখন কিন্তু তোমার ওই যে যতটুকু তাপ হারায় যাচ্ছে ওই হারানো তাপটুকু আবার তুমি দিয়ে এটা প্রশমিত করে দিচ্ছ। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এখন যদি তাপহারী বিক্রিয়াটাতে তুমি তাপ কমায় দাও, ভাই অলরেডি অলরেডি উৎপাদে তাপের পরিমাণ কি হচ্ছে বলতো? হারাচ্ছে, কমে যাচ্ছে। এখন তুমি যদি আরো যদি কমায় দাও তাহলে উৎপাদের পরিমাণ বাড়া কমে যাবে। উৎপাদের পরিমাণ বাড়া যদি কমে যায় তাহলে তোমার এই বিক্রিয়াটা কোন দিক থেকে কোন দিকে আসবে বলতো? পশ্চাৎমুখী হবে। পশ্চাৎমুখী হওয়া মানে কি? ডান থেকে বাম দিকে আসা, অর্থাৎ এই যে ডান থেকে এই বাম দিকে আসা। তাহলে বুঝতে পারছো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটে আর তাপ হারী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটে? আচ্ছা, এখন তাপের প্রভাবের পর আমাদের আলোচনা করতে হয়, আচ্ছা মোছার দরকার নেই। তাপের প্রভাবের পর আমার আলোচনা করতে হয় হচ্ছে চাপের প্রভাব। তাহলে এটা হলো তাপের প্রভাব। আচ্ছা, এরপর আমার লাগবে হচ্ছে কি? চাপের প্রভাব। দেখো চাপের প্রভাবে কি করতে হয়? চাপের প্রভাবে আমার মোল সংখ্যা গণনা করতে হয়, অর্থাৎ আমার বিক্রিয়কের মোল সংখ্যা কতটুকু আছে, উৎপাদের মোল সংখ্যা কতটুকু আছে। তাহলে আমি বিক্রিয়কের মোল সংখ্যাটা হিসাব করি, 2 প্লাস 1 যেটা আছে 3 আর এটা হলো 2। তাহলে আমি দেখতে পারতেছি যে বিক্রিয়ক মোল বিক্রিয়ক মোল ইজ গ্রেটার দেন উৎপাদ মোল। আচ্ছা, দেখো তাইলে চাপের প্রভাবের ক্ষেত্রে কি হচ্ছে, আমার এই যে মোল সংখ্যার যে ডিফারেন্স আছে আমি দেখলাম যে বিক্রিয়কের মোল ইজ গ্রেটার দেন উৎপাদের মোল। ঠিক আছে, তাহলে বিক্রিয়কের মোলটা যেহেতু বেশি, দেখো বিক্রিয়কের মোল যদি বেশি হয়,
বিক্রিয়কের মোল বেশি হলে, বিক্রিয়কের মোল বেশি হলে, বিক্রিয়কের মোলটা বেশি হলে তুমি যখন এই বিক্রিয়াটাতে চাপ দিবা, তখন চাপ দিলে এই বেশি মোল কম মোলের দিকে ধাবিত হবে, অর্থাৎ এই যে এই দিকে যাবে। তার মানে বেশি মোল কম মোলের দিকে ধাবিত হবে। তার মানে বিক্রিয়ার গতিপথটা কি হচ্ছে বলো তো? বাম থেকে ডানে যাচ্ছে। কি হচ্ছে? বাম থেকে ডানে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে বলো তো? তার মানে আলটিমেটলি বাম থেকে যেহেতু ডানে যাচ্ছে, তার মানে বিক্রিয়াটা হবে সম্মুখ মুখী। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো। এখন যদি আমার সামহাও সামহাও এই যে এই বিক্রিয়কের পরিমাণটা যদি আমার কম থাকতো আর উৎপাদের পরিমাণটা যদি বেশি হইতো, তখন আমি যদি এদিকে বাড়াইতাম চাপ, তখন কিন্তু আমার আবার জিনিসটা ঘুরে যাইতো। দেখো, তাহলে বিক্রিয়কের মোলটা আমার যেহেতু বেশি, আমি এইখানে চাপটা বাড়াইছি, এই চাপটা বাড়ানোর ফলে এই 3 মোল এদিকে গেছে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করলো, মানে বিক্রিয়াটা সম্মুখমুখী হইলো। এখন আমার যদি দেখো এখানে কম থাকতো এখানে বেশি থাকতো, তাহলে আমি কি করতাম বলতো? যদি সেখানে, আচ্ছা, এই বিক্রিয়াটা যদি চাপ কমাই দিই, এই বিক্রিয়কের মোলটা যেহেতু আমার বেশি আছে, এখানে যদি আমি চাপ কমাই দিই তাহলে এইটার উল্টা ঘটবে। ঠিক আছে? আর যদি আমার এখানে কম থাকতো এখানে বেশি থাকতো, তাহলে আমি যদি এইখানে চাপ বাড়াই দিতাম, এখানে চাপ বাড়াই দিলে তখন আমার কি হয়ে যেত বলতো? প্রশমিত হয়ে যেত না? কারণ উৎপাদ যে বেশি উৎপন্ন হচ্ছিল, উৎপাদের মোলের পরিমাণ বেশি ছিল, ওইটা আমি বিক্রিয়কে মোলের পরিমাণ বেশি বাড়ায় দেওয়ার ফলে এটা প্রশমিত হয়ে গেছে। আচ্ছা, তাহলে চাপের প্রভাবটা আমরা বুঝতে পারলাম। তাহলে চাপের প্রভাব বুঝলে এখানে দরকার আছে কিসের প্রভাব? আর আর আমাদের দরকার আছে হচ্ছে কি? ঘনমাত্রার প্রভাব। তাহলে ঘনমাত্রার প্রভাব হচ্ছে কি? কোনো বিক্রিয়ায় সংশ্লিষ্ট কোনো উৎপাদন, অর্থাৎ এখানে দেখো সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে করতেছে কি? সালফার ট্রাইঅক্সাইড। তাহলে এই যে সালফার ট্রাইঅক্সাইডের কি হইলো বলতো? উৎপাদনটা বাড়াই দিল, সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদনটা বাড়াই দিল। এটাই হচ্ছে ঘনমাত্রার প্রভাব। তাহলে আমাদের লা শাতেলিয়া নীতির মধ্যে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার ব্যাপারটা আমরা ক্লিয়ার হইলাম। আচ্ছা, ভালো মতো একটু পড়তে হবে জিনিসটা, এভাবে যে দেখো পয়েন্ট করে করে এটা মনে রাখলে ব্যাখ্যা করতে ইজি হয়। ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে এখন কি করতে হবে? এখন আমাদের এই যে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সলভ করতে হবে। প্রশ্নটা সলভ করার পূর্বে দেখো, তোমরা তো 26-এর পরীক্ষার্থীরা এটা দেখছো, তাই না? যদি কেউ 27 কিংবা 28-এর দেখে থাকো, তোমাদের এই যে এসএসসি 27, ওদের এবার আমাদের যে একাডেমিক প্রোগ্রামটা, আমাদের প্রোগ্রামের নাম দিয়েছি এসএসসি স্পার্ক 27। তাহলে এই প্রোগ্রামটাতে কিন্তু তোমরা চাইলেই জয়েন হয়ে যেতে পারো। কিভাবে জয়েন হবা এটার বিষয় হচ্ছে আমাদের ফেসবুকে, ফেসবুক পেজে সবকিছু বিস্তারিত বলা আছে। সো তোমরা যারা এসএসসি 27-এর শিক্ষার্থীরা আমাদের এই প্রোগ্রামটাতে জয়েন হতে চাও, তারা জয়েন হয়ে নিও। আরেকটা কথা হলো, আমাদের 26-এর যারা শিক্ষার্থী আছো, তোমাদের জন্য এবার আমরা চিন্তা করেছি গত বছর যেটা রেজাল্টের বিপর্যয় হয়েছিল এসএসসি পরীক্ষায়, এটা কাটাতে আমরা এবার টেস্ট পেপার সলভিং যে কোর্সটা আছে সেটা আমরা ফ্রি করে দিয়েছি তোমাদের জন্য। এবং এই ক্লাসটা শুরু হয়ে যাবে, ডেট আমরা জানিয়ে দিব কবে থেকে শুরু হচ্ছে। সো টেস্ট পেপার সলভিং কোর্সটা তোমাদের জন্য ফ্রি থাকছে। অনলাইন এবং অফলাইন ব্রাঞ্চ হচ্ছে আমাদের মোহাম্মদপুরে সলিমুল্লাহ রোডে। সো তোমরা যারা করতে চাও করতে পারো। আচ্ছা, দেখো এখন এই প্রশ্নটা আমরা একটু করব, আমাদের এটা আজকে লাস্ট সিকিউ। দেখো, উদ্দীপকের এক্স এবং ওয়াই দ্বারা গঠিত বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে? দেখো, আয়নে ইলেকট্রন সংখ্যা, দেখো এক্স, দুইটা এক্স এবং ওয়াই মৌল, আয়ন হচ্ছে এরকম x2+y2- হয়, আয়নে ইলেকট্রন সংখ্যা 10। তাহলে আয়নে ইলেকট্রন সংখ্যা যদি 10 হয়, খেয়াল করো, ম্যাগনেসিয়াম যদি দুইটা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে কিন্তু কি হয়ে যায় বলো তো? ম্যাগনেসিয়াম 2+ হয়, এবং এখানে ইলেকট্রন সংখ্যা কিন্তু কত বলো? ম্যাগনেসিয়াম মোট 12, দুইটা চলে গেলে 10টা থাকে। আবার অক্সিজেনের হচ্ছে 8, তাই না? তাহলে অক্সিজেন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তখন কিন্তু O2- হয়। তাহলে ওর 8-এর সাথে দুইটা গ্রহণ করে 10 হয়ে গেল, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে আসলে কি হয়েছে। এখানে আসলে ঘটনাটা ঘটছে, ম্যাগনেসিয়াম আর হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে এখানে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে? দেখো তাহলে, এখন দেখো আমার এখানে কি দিতে হচ্ছে? অক্সিজেন আছে হচ্ছে একটা, এখানে আছে দুইটা, তার মানে আমার এখানে দিতে হচ্ছে 2। তো এখানে 2 দিলে আমার এখানে 2 দেওয়া লাগতেছে। বোঝা গেল?
এখন একটা জিনিস খেয়াল করো, ম্যাগনেসিয়ামটা এখানে পরমাণু, এখানে অক্সিজেনটা অণু, সো ম্যাগনেসিয়ামের হচ্ছে এই যে এখানে 0 আর অক্সিজেনের 0। এখন এখানে নিশ্চয়ই জারণ মান দেখো, ম্যাগনেসিয়ামের এখানে দেখো অক্সিজেন তো 2 মাইনাস হয় আর ম্যাগনেসিয়াম হয় 2 প্লাস, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমার কি হলো, জারণ বিজারণ ঘটছে। দেখো এই যে ম্যাগনেসিয়াম যে কি হয়েছে, এই দেখো ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, হয়ে গেছে হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস, আর অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে হচ্ছে O2 মাইনাস। তাহলে এটা হইলো আমার কি বলতো, জারণ, আর এটা হলো কি বিজারণ। ঠিক আছে ভাইয়া পুরা? তাহলে এই যে জারণ বিজারণ যে বিক্রিয়া ঘটলো, তাইলে এরা একটা অবশ্যই আমি বলতে পারি যে এরা হচ্ছে রেডক্স বিক্রিয়া। এটা কি? রেডক্স বিক্রিয়া। আবার দেখো বলছে তোমাকে কোন কোন ধরনের বিক্রিয়া, তাই না? কোন কোন ধরনের বিক্রিয়া। তাহলে কোন কোন ধরনের বিক্রিয়া, তাহলে এখানে দেখো রেডক্স বিক্রিয়া তো আমরা পাইলাম, তাই না? এখন দেখো এখানে দুইটা ভিন্ন ভিন্ন মৌল যুক্ত হয়ে একটা নতুন যৌগ গঠন করতেছে, তাহলে বলতে পারবে এটা কোন ধরনের বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া, রাইট? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো আমার আর কি তোমরা এখান থেকে খুঁজে পাও, যে আর কি আমরা এখান থেকে পেতে পারি, আর কি ধরনের বিক্রিয়া পাওয়া যেতে পারে? আর যেটা বিক্রিয়া পাওয়া যেতে পারে, তাহলে আমরা একই পাইলাম হচ্ছে রেডক্স বিক্রিয়া এক, তারপর পাইলাম হচ্ছে কি সংযোজন বিক্রিয়া 3 নাম্বার। দেখো এখানে যারা যারা অংশগ্রহণ করছে বিক্রিয়ায়, বিক্রিয়কে, ম্যাগনেসিয়ামটা আমাদের একটা মৌলিক পদার্থ, অক্সিজেনটাও একটা অণু, কিন্তু এটাও মৌলিক পদার্থ, এটার মধ্যে অক্সিজেনের পরমাণু ছাড়া আর অন্য কিছু নাই। তাহলে দুইটা পরমাণু যখন যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, তখন তাদেরকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া। সেই বিক্রিয়াটা কি হয়? সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে মোটামুটি আমাদের এটার উত্তর শেষ। এখন আমি তোমাদেরকে বলি, এই যে যেটা করলাম না, এটা খুবই অফ টপিক, আসতেই পারে। এখন বইয়ে এরকম অনেকগুলো টপিক আছে যেগুলো অনেক ইজি, হ্যাঁ, নিজে নিজে পড়লে, ভালো মতো রিভাইজ করলে এগুলো পারা খুবই সম্ভব। এখন কথা হলো, তাহলে তোমাদের পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট থাকবে? 1 নাম্বার হলো জারণ বিজারণ, ঠিক আছে? রেডক্স বিক্রিয়া, রেডক্স নন রেডক্স বিক্রিয়া, এই টপিকটা খুব ভালো মতো পড়বা। দ্বিতীয়ত হচ্ছে লা-শাতিলিয়ার নীতি, উভমুখী বিক্রিয়া, সাম্যাবস্থা, এই টপিকগুলো মাথার মধ্যে খুব ভালো মতো কাজে লাগাও, পড়ো, রিভাইজ করো এবং মনে রাখার চেষ্টা করো, বারবার একটু লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।